পবিত্র পবিত্রবান সর্বাবস্থায় গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষম সভজ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি। জয় বাবা লোকনাথ। আমি এখন দাঁড়িয়ে আছি কচুয়াতে বাবা লোকনাথের পুণ্যভূমিতে। রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়ি তখনই যাকে আমরা স্মরণ করি সেই বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াতে এসেছি। এখানে আপনারা কিভাবে আসবেন, পূজার কি টাইমিংস, খাওয়া দাওয়া কখন হয়, কুপন কোথা থেকে সংগ্রহ করবেন, কুপনের দাম কত, তার সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনি কলকাতা থেকে কচুয়া ট্রেনে অথবা গাড়িতে আসতে পারেন। আমরা কলকাতা থেকে কচুয়া গেছিলাম গাড়ি ভাড়া করে এবং এই গাড়ি ভাড়া পড়েছিল প্রতি কিলোমিটার 16 টাকা করে। কলকাতা থেকে কচুয়ার দূরত্ব প্রায় কম বেশি 65 কিলোমিটার, যা গাড়িতে করে যেতে আপনার সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে কোন স্টেশন থেকে উঠবেন, কিভাবে আসবেন, কোন স্টেশনে নামবেন এবং কোন সময় ট্রেন ধরবেন তার সবটা জানাবো যেতে যেতে। আমরা যে সময় গেছিলাম সেই সময় যথেষ্ট গরম এবং রোদ থাকার জন্য আমরা ট্রেনটা অ্যাভয়েড করেছিলাম, কারণ ট্রেনে করে গেলে আপনাকে ট্রেন থেকে নেমে এই প্রচণ্ড রোদের মধ্যে অটো বা টোটো ধরে মন্দির পৌঁছাতে আপনার যথেষ্টই বেগ পেতে হবে। তাই সেই কারণে আমরা গাড়ি করে ডাইরেক্ট কচুয়া টেম্পল গেছিলাম। কলকাতা থেকে কচুয়া যাওয়াটা খুবই ইজি, যেভাবে আপনার স্ক্রিনে দেওয়া রয়েছে অ্যারো চিহ্ন দিয়ে। আপনি কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আসুন, প্রথমে ভিআইপি রোড বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে সেখান থেকে রাজারহাট মেন রোড, তারপর সেখান থেকে খড়িবাড়ি রোড হয়ে টাকি রোড বা বসিরহাট রোড হয়ে সেখান থেকে কাকড়া কচুয়া রোড খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র 2.5 ঘন্টার মধ্যে। বাঁ দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে কচুয়া এবং এটা হলো স্বরূপনগর বাজার। এই স্বরূপনগর বাজার থেকে কচুয়া টেম্পলের ডিস্টেন্স মাত্র 1.8 কিলোমিটার, যে গাড়িতে করে যেতে আপনার সময় লাগবে মাত্র 5 মিনিট। স্বরূপনগর বাজার থেকে কিছুটা এগোলেই পড়বে ডান দিকে এই তোরণ, আর এখান থেকে গাড়িতে করে 5-7 মিনিট গেলেই আপনার ডান দিকে পড়বে কচুয়া মন্দির। যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা হাসনাবাদ লোকালে করে আসতে হবে। নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে, যার সম্পূর্ণ টাইম টেবিল আপনাদের স্ক্রিনে দেওয়া রইল। আর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে কচুয়া টেম্পল। আমরা পৌঁছে গেছি লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামে। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই লোকনাথ বাবা আমাদের প্রত্যেককে রক্ষা করিবে, কিন্তু তার জন্য আমাদেরকে তাকে মনে মনে স্মরণ করতে হবে। সেটা করতে আমরা যেন কখনোই ভুলে না যাই। এই রাস্তাটা পুকুরের পাশ দিয়ে মন্দিরের দিকে যাচ্ছে, খুব কাছেই মন্দির। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি নিয়েও মন্দিরের কাছে যেতে পারেন। সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর এটাই হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। মন্দিরের ঠিক পাশেই রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে আপনারা পুজোর জন্য প্রয়োজনীয় ডালা এবং ফুলের মালা কিনতে পারবেন। সেরকমই একটি দোকানে আমরাও এসেছি। আসুন জেনে নেই ডালার দাম কত থেকে শুরু। 51 টাকা থেকে শুরু। 51 টাকা থেকে স্টার্ট। 51, 201, যে যেরকম বলবে সেই ভাগে আমি গুছিয়ে দেবো। আচ্ছা, 51 টাকার কি ডালা আছে? 51 টাকায় আপনার মিশ্রি, বাতাসা, লোকল দানা, আমিরটি, খাজা। 101 টাকায় একই পোশাক, বেশি কমের ব্যাপার আছে। হ্যাঁ, বাবাকে জল ঢেলবেন, ঘটি দেবো, তার জন্য কোনো পয়সা লাগে না। যদি মনে করেন আকন্দর মালা পরাবো 10 টাকা করে আকন্দর মালা। আমি আপনাদের দোকানের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। কচুয়া ধামে বাবা লোকনাথের মন্দির বাদ দিয়ে আর কি কি দ্রষ্টব্য স্থান রয়েছে তা আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক কচুয়া মন্দির সম্পর্কে আরো বিস্তারিত। লোকনাথ বাবার আসল জন্মস্থান কোনটি, কচুয়া না চাকলা? এ নিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে হাইকোর্ট রায় দিয়েছে কচুয়া ধামই হলো বাবার আসল জন্মস্থান, চাকলা নয়। মন্দিরের পাশের রাস্তাটি যথেষ্টই চওড়া, তাই যে কোনো ধরনের বড় গাড়ি খুব সহজেই ঢুকে যাবে। মালা পরাবে, এখানে ধূপবাতি জ্বালিয়ে এখান থেকে চলে এসে ঢালাটা নিয়ে ভেতরে যাবে। পুজো করার থেকে শুরু হবে আরতি? পুজো 11:30 থেকে আরতি। 11:30 থেকে। লোকনাথ বাবার মন্দিরে দুপুরে আরতি শুরু হয় 11:30 থেকে। এটি হলো সেই দিব্য দুধপুকুর
যেখান থেকে বাবা লোকনাথ মাত্র 11 বছর বয়সে সখা বেণীমাধবের সহিত স্নান করে এখান থেকেই সন্ন্যাস ধর্ম গ্রহণের জন্য গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে প্রথমে কালীঘাট এবং তারপরে হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট বা 14ই ভাদ্র 1137 বঙ্গাব্দ কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। আমরা এই দুধপুকুর থেকে ঘটে করে জল ভরে নেই। এখানে বাবা লোকনাথের একটি পাথরের মূর্তি রয়েছে। আপনারা দুধপুকুর থেকে জল তুলে এনে এখানে বাবার মাথায় ঢালতে পারবেন। জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার জন্মদিনে এখানে হাজারো হাজারো ভক্ত ভিড় জমান, তাই এই সময় এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তাই আপনারা যদি বয়স্ক লোক বা বাচ্চা নিয়ে আসেন তাহলে এই সময়টা এড়িয়ে আসাই ভালো। আমিও বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম পুণ্য অর্জনের আশায়। কচুয়া ধামে বাবা লোকনাথের মন্দিরটি কচুয়া লোকনাথ মিশন দ্বারা পরিচালিত। এই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা করা হয়েছে। কচুয়া মন্দিরের পারিপার্শ্বিক প্রাঙ্গণ এবং মন্দিরের ভেতর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিপ্রিয় ও নিরিবিলি। এখানে আসলে আপনার মন এক আধ্যাত্মিক জগতের ছোঁয়া পাবে। আমরা 51 টাকার ডালা কিনে পুজো দিয়েছিলাম। আমরা খুব সুন্দরভাবে কচুয়া মন্দিরে বাবার পুজো দিলাম। এই মন্দিরে পাণ্ডাদের কোনো দৌরাত্ম্য নেই, তাই আপনি এখানে খুব সুষ্ঠুভাবে বাবার মন্দিরে পুজো দিতে পারবেন। বাবার দর্শন ও পূজা দেওয়ার সময় হলো সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে 8টা।
তাই যারা বাবার মন্দিরে পুজো দিতে আসবে তারা চেষ্টা করবে খুব সকাল সকাল চলে আসার, অন্ততপক্ষে 11:30টার মধ্যে ঢুকে যাওয়ার। তাহলে পরে বাবার আরতিও দেখতে পাবে এবং বাবাকে সুন্দর করে পুজোও দিতে পারবে। তা না হলে এই গরমের মধ্যে আরও 3 ঘন্টা ওয়েট করার পরে সেই দুপুর 3টের সময় পুজো দিতে হবে। বাবার মন্দিরের সামনে এই নাট মন্দিরে যেখানে আমরা বসে আছি সেটি খুব সুন্দর করে সাজানো। আর কিছুক্ষণের মধ্যেই এইখানেই বাবার আরতি শুরু হবে, তাই সমস্ত ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছে। বাবার আরতি শেষে আমরা সবাই আরতি প্রদীপের জ্যোতির আশীর্বাদ গ্রহণ করছি। চারিদিকে ধূপের গন্ধ, ঘণ্টার মধুর ধ্বনি আর বাবার করুণাময়ীর মুখচ্ছবি আমাদের প্রত্যেকের মনকে শান্তি এবং ভক্তিতে ভরিয়ে তুলল। আমরা এখন অরিজিনাল ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। এইখানে প্রতিদিন পুজো শেষে ভক্তবৃন্দের মধ্যে ভোগ বিতরণ করা হয়। বাবার পবিত্র মন্দিরে এসেছি, তাই আধ্যাত্মিক শুভেচ্ছার প্রতীক হিসেবে কপালে চন্দনের তিলক ধারণ করলাম। তাই আরতি উপরান্তে প্রত্যেক ভক্তবৃন্দ এইখানে বাবার প্রসাদ পাওয়ার জন্য লাইনে অপেক্ষারত। বলে রাখা ভালো, এই প্রসাদের জন্য কোনো টিকিট কাটতে হয় না। পায়েস এবং পোলাও এই হলো বাবার মহাপ্রসাদ। বাবার মহাপ্রসাদ গ্রহণের পর দুপুরে রাজভোগ খাওয়ার টিকিট এইখান থেকেই সংগ্রহ করি। দাদা, কত করে টিকিট? 60 টাকা করে। টিকিটের মূল্য মাথা পিছু 60 টাকা করে। টিকিট কাউন্টারের পাশেই হলো রাজভোগ পরিবেশনের ঠিকানা, আর এইখানে রাজভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 12:30 থেকে। রাজভোগের মধ্যে রয়েছে প্রথমেই গরম গরম খিচুড়ি এবং তারপর যত ইচ্ছে পোলাও এবং একদম শেষে পায়েস। রাজভোগের প্রতিটি খাবারের স্বাদ সত্যি অতুলনীয়। আর এই যত ইচ্ছে পোলাওর ব্যাপারটা আর হয়তো অন্য কোনো মন্দিরে পাবেন না, একমাত্র শুধু এইখানেই পাবেন। এই মন্দিরটি হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরেই বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গাঙ্গুলির কাছে পৈতে গ্রহণ করেন এবং এই পৈতে গ্রহণের পরেই বাবার যাত্রা শুরু হয়। প্রথমে কালীঘাট, তারপরে বরফাবৃত হিমালয় হয়ে মক্কা, মদিনা, কাশীধাম বিশ্ব ভ্রমণ করে অবশেষে বারোদিতে অবস্থান। এখানে পার্কিং ফিস 4 চাকা ছোট গাড়ির জন্য 40 টাকা। আপনি 40 টাকার বিনিময়ে যতক্ষণ ইচ্ছে পার্কিংয়ে গাড়ি রাখতে পারেন। এরপর প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে দ্রষ্টব্য স্থানগুলি দেখার উদ্দেশ্যে। এখানে রয়েছে বেণীমাধব তোরণ। এই বেণীমাধব হল বাবা লোকনাথের বাল্য সখা। তার জন্মভিটেও
এই লোকনাথ মন্দিরের খুব কাছেই। গ্রামটি এখনও তার গ্রাম্য আকর্ষণ ধরে রেখেছে। চারপাশে কৃষি জমি, মাটির বাড়িঘর, পুকুর, গাছপালা সবকিছুই বিদ্যমান। আপনি এখানে আসলে প্রকৃতির ছোঁয়া অনুভব করবেনই, যা শহরে অনেকটাই ক্ষীণ। আর এইটি হলো শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। আর এইটা হলো গুরুদেব ভগবান গাঙ্গুলি তোরণ। খুব সামনেই রয়েছে ভগবান গাঙ্গুলির জন্মভিটে। আর এইটাই হলো ভগবান গাঙ্গুলির জন্মভিটে। এই সমস্ত ঐতিহাসিক জায়গা নষ্ট হয়ে যেতে বসেছে অবহেলার কারণে। যদি সরকারের সাহায্য পাওয়া যায় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়, তবে এই সমস্ত স্থানকে পুনরুদ্ধার এবং সংরক্ষণ করা সম্ভব হবে। এতে শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যই রক্ষা পাবে না, বরং পর্যটন শিল্পও সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাই আপনারা যদি আমার সঙ্গে একমত হন, তাহলে ভিডিওটিকে এতটাই শেয়ার করুন যাতে সরকারের কান অবধি পৌঁছায় এবং সরকার শীঘ্র পদক্ষেপ নেয়। আমরা এখন চলে এসেছি কাকড়া দ্বাদশ কালী মন্দিরে। এই মন্দিরটি লোকনাথ বাবার ধাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাই আপনারা কচুয়া ধামে আসলে বাবার জন্মস্থান ঘুরে দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরেও ঘুরে যেতে ভুলবেন না। এখানেও রয়েছে মহাদেবের 12টি মন্দির, সেই কারণেই এটিকে বলা হচ্ছে দ্বাদশ কালী মন্দির। এইটা হচ্ছে মায়ের মন্দির, কিন্তু আমাদের ব্যাড লাক যে সেদিনকে আমরা মায়ের দর্শন করতে পারিনি, কারণ মায়ের মন্দির ছিল সেদিনকে বন্ধ। তাই আমরা বাইরে থেকে মাকে প্রণাম করেই চলে আসি। এরপর আমরা গাড়ি নিয়ে চাকলার উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার দুপাশের সবুজ ধানক্ষেত এবং আম বাগান আপনার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেবে। এই কচুয়া থেকে চাকলা যেতে আপনার 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ডিস্টেন্স অলমোস্ট 14 কিলোমিটার। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা কচুয়া মন্দির থেকে চাকলা মন্দিরে আসার জন্য টোটো পেয়ে যাবেন, যার ভাড়া নেবে মাথাপিছু 50 টাকা। আর এই হচ্ছে চাকলা মন্দির, যেখানে বাবা লোকনাথ আবদ্ধ রয়েছেন কাচের দরজার ভেতরে। বাবা লোকনাথের এই সুন্দর পাথরের মূর্তিটি আমরা কিনে আনি চাকলা ধাম থেকে।
আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।